মানুষের জন্য বলা, তখন কারো নজরে আসেনি, এই জন্য কেউ গুরুত্ব দেয়নি। তারপর ধীরে ধীরে গাছটা একটু একটু করে বড় হতে লাগলো। বড় হওয়ার ফলে প্রত্যেকের নজর তাখানে পড়লো এবং প্রত্যেকে বোঝার চেষ্টা করলো গাছটা কি, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে গাছটা কি গাছ। কারণ সমাজে যে গাছগুলো আছে তার পরিচয় সকলে জানে, কিন্তু এই গাছটা একটু ব্যতিক্রমী গাছ, যে কারণে সকলের আকর্ষণ থাকলো। এবং সেই আকর্ষণের ফলে যখন মানুষ বুঝতে পারলো না, তখন যে যার মতন করে তার জ্ঞানে নামটা বলতে লাগলো। এটা একটা সমাজের ঘটনা বলার উদ্দেশ্য এটাই যে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যখন জন্ম নিলাম, তখন আমার মনে আছে যখন একটু সংগঠনের প্রভাব বিস্তার হলো জেলার মধ্যে, তখন তো আমরা রাজ্যে আলহামদুলিল্লাহ পৌঁছাতে পারিনি, আলহামদুলিল্লাহ আজকে যে জায়গায় আছি। তো তখন বহু মানুষ আমাদেরকে এটা বলেছিলেন যে সংগঠন মানেই তো আপনাকে কোনো না কোনো রাজনৈতিক দলকে ধরতে হবে, না হলে সংগঠন কি করে করবেন। তো সেই দিন আমরা কিন্তু আমাদের নীতি হুজুরুল্লাহ ফুতাবুদ দরবার শরীফের উনার নির্দেশ ছিল যে তোমরা তোমাদের কাজ করো, এবং আমরা সেদিন নিজেদের প্রচেষ্টায় কারো গলায় না ঝুলে চিরাচরিত সমস্ত সংগঠন, এটা বলতে শুনতে খারাপ লাগবে, আমাদের যতগুলো ইসলামিক সংগঠন আছে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো না কোনো রাজনৈতিক গলায় ঝুলে বসে আছে, তা আমরা সাধারণ মানুষ জানি। আমরা জানি, এটা হয়তো মুখে বলিনি, কিন্তু আমরা জানি যে হ্যাঁ এই সংগঠনটি এই দলের ঝুলে আছে, তো ওই গলার আমরা জানি। তো আইমাকে আমরা সচেতনভাবে কিছু লোক কারো গলায় ঝুলানোর চেষ্টা করলাম। যখন আইমা কারো গলায় ঝুললনি, তখন কিন্তু আইমা সংগঠনটা ধীরে ধীরে চোখের বিষ হতে লাগলো। তারপরে পূর্ব মেদিনীপুর জেলায় আপনাদের রাজনীতির একটু ব্যাপার বলে দিই। পূর্ব মেদিনীপুর জেলায় আমি তৃণমূল দলের বিরোধী নই, আমি আজও মাইকে বলছি, আজকের দিনেও তৃণমূল যদি সহযোগিতা এবং কাজ করে, আমি রুহুল আমিন অতীতেও যেমন সংগঠনের পক্ষ থেকে তৃণমূলকে সমর্থন করেছিলাম, আগামীতেও করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা একবার সমর্থন করে আমরা কিন্তু তাদের সাথে ওয়াদা খেলাফ হয়েছে, তারা কিন্তু আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করেনি। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনারা হয়তো যারা রাজনীতি করেন কষ্ট পাবেন, কিন্তু আপনার এবং আমার সাথে কোনো রাজনীতি সম্পর্ক নয়, আর না তো আমি কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব যা আমাকে কোনো রাজনৈতিক দলকে সেভ করতে হবে, পারেনি। কিন্তু যেটা বলছি, যদি কোনো রাজনৈতিক দলের কর্মী নেতা থাকেন তাহলে তাদের ভাবা উচিত এবং তাদের এটা নিয়ে আলোচনা করা উচিত। এই সংগঠন যখন করলনি এবং এদের একটি গোষ্ঠীদ্বন্দ্ব বলে যে ভালো একটা রূপ আছে, যার ফলে অনেকে মনে করলো, রাজ্যের অন্যান্য সংগঠন মনে করলো যে তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলা আছে, চাপে থাকবে, ঠিক আছে ছেড়ে দাও, তো এরা আমাদেরকে নিয়ে অত মাথা ঘামালো না। কিন্তু আজকের দিনে যখন আমরা ধীরে ধীরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, অন্যান্য জেলায় পৌঁছাতে লাগলাম, তখন কিন্তু রাজ্য সরকারের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে এবং এরা সচেতনভাবে এই সংগঠনটিকে বন্ধ করার এবার চেষ্টা চালাচ্ছে। এবং এই চেষ্টায় তারা দেখে নিয়েছে যে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব তথা কিছু ব্যক্তিদের প্রচেষ্টায় কিন্তু এই সংগঠন সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে। তারা এদের উপর আঘাত করতে পারে, তারা আমার উপর আঘাত করতে পারে, তার একটাই কারণ, আমি তাদের কোলে উঠার জন্য রাজি নই, আমি তাদের সাথে কম্প্রোমাইজ করার জন্য রাজি নই। এবং তার ফলে এরা হয়তো একটা চক্রান্ত করতে পারে এবং সেই চক্রান্ত যে কোনো ভাবে হতে পারে, এবং হতে পারে কালকে আমাকে জেলের মধ্যে ঢোকানো হতে পারে। এবং সেই জেলের মধ্যে ঢোকানো হলে আমি আপনাদের কাছে এই প্রশ্ন করছি, আপনারা এর জবাব কিভাবে দেবেন? আম মানুষ প্রতিবাদ করবেন না করবেন না? গণ আন্দোলন করে হবে দুটো কারণে। আমি জেলে গেলাম না, আমাকে ধরলো না, ঠিক আছে, একটু পাওয়ারফুল লোক, সংগঠনের নেতৃত্ব আসগার ভাই, বদরুল মাস্টার মশাই, আমাদের সেক্রেটারি সাহেব, এমডি আলী সাহেব, বা যে কোনো সংগঠনের কর্মী যারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ঝান্ডা দিয়েছেন, তারা জেলে ধরা গেল, পুলিশ ধরলো, আপনারা প্রতিবাদ করবেন না করবেন না? আল্লাহ, আমি এটা আপনাদেরকে এটা বলছি, আপনারা তৈরি হন। আমার কথাটা কতটা বাস্তব এবং কতটা যুক্তিসম্মত আপনারা বুঝতে পারবেন। কেননা তারা মনে করে তারা আইবি বানিয়ে রেখেছে, তাদের কাছে খবর আছে, আমাদের কাছেও খবর আছে, আমরাও জানি যে তারা এইরকম ধরনের একটা ঘৃণিত চক্রান্ত করছে। কেন না, তারা ভয় পাইয়ে দিতে চাইছে। আমি আপনাদের কাছে বলি, দেখুন, আমি আমার জীবন এবং আমার স্বপ্ন সবকিছু আজকে আইমাতে নিয়েছি। এর জন্য বহু মানুষ আমাকে খারাপ ভেবেছে, বহু মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, বহু মানুষ এই প্রশ্ন করেছে আপনার লাভ কি।
কিন্তু আমি লাভ এবং লোকসানের জন্য কিন্তু কখনো এই মঞ্চে আসিনি। গাড়ি অবরোধ হয়ে গেছে, মোটরসাইকেল করে ঠান্ডায় আমি কিন্তু হাজির হয়েছি আপনাদের কাছে কেবলমাত্র একটি ভাষা নিয়ে, যে এই সংগঠনে এই জায়গায় কিছু মানুষ যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদের সমাজকে কিছু দিতে চাইছেন। অ্যাডভোকেট গোপালের কোনো ব্যক্তিগত প্রয়োজন নেই, হিন্দু ধর্মের মানুষ, পিছনে কাউন্সিলর অন্য ধর্মের মানুষ, কিন্তু এই রকম ধরনের এরা, আমরা এখানে ধর্মকে কিন্তু কেউ গুরুত্ব দিই। আমরা এখানে একজন্য আসি যে আসো মানুষের জন্য কিছু করতে চান। এই করাটাকে কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা কখনোই আশ্বাস দেবেন না। আমি আপনাদের কাছে আজকে এই আবেদন নিয়ে যাচ্ছি যে আগামীতে আমাদের সংগঠনের উপরে যদি যেভাবে প্রভাব পড়ুক, আপনি কাকে ভোট দিবেন আমি অতীতে আমরা বলিনি, আজকেও বলবো না, কিন্তু আমরা বলি যদি আমরা প্রতিবাদ করতে না শিখি, যদি আমরা ন্যায়ের পক্ষে কথা বলতে না শিখি, জেনে রাখুন সারা জীবন আমাদের মস্তিষ্ককে, আমাদের মাথাকে আমাদেরকে নত করে রাখতে হবে। আর হে যুব সম্প্রদায়, মাথা নিচু করে গোলামির জীবন যদি আপনারা যাইতে চান, তাহলে 200 বছর আগে আমাদের ইংরেজদের গোলামি করেছিলাম, সেদিনও কিছু লোক যারা ওই গোলামি থেকে বেরিয়ে আসার জন্য মাথা তুলেছিলেন, তারা সংগ্রাম করেছিলেন, তাদেরকে লড়তে হয়েছিল, তাদেরকে জেলে যেতে হয়েছিল, তাদের সংগ্রামের পরিণতি কিন্তু আমরা আজকে স্বাধীন বলে মনে করছি। আর এই স্বাধীনতা হলেও, কাগজে কলমে হলেও, আজও কিন্তু আমরা ব্যক্তি স্বাধীনতা পাইনি। আজও আমাদেরকে পুলিশের ভয়, রাজনীতির ভয়, নেতৃত্বের ভয়ে আমাদেরকে কিন্তু মাথা নিচু করে থাকতে হয়। এবং আপনাদের গণ আন্দোলনের মাধ্যম থেকে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনাদের এলাকার মানুষ, আপনারা জানেন বিগত কিছুদিন আগে কলকাতার উপাচার্য যাদবপুরের, আপনারা জানেন খবরটা, কিছু সামান্য ছাত্র যাদের বয়স 20 থেকে 22, 24 বছর কেউ যায়নি, 20, 21 বছর থেকে নিয়ে 24 বছরের ছেলে যারা আন্দোলন করলো, ভয় দেখানো হলো, প্রতিবাদ করা হলো। দেখুন সেই আন্দোলনের 10-12 দিন 15 দিনের মধ্যে সেই আন্দোলনের চরমতা পৌঁছালো, তারা উপাচার্যকে পদত্যাগ করিয়ে ছাড়লো। তো একটাই স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তারা যদি প্রতিবাদ করে সরকারকে নড়াতে পারে, উপাচার্যকে নড়াতে পারে, তো আমরা পুরো পূর্ব মেদিনীপুর জেলার মানুষেরা এটা পারবো না? পারবো। এই আবেগটা আপনারা রাখুন এবং আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিন, এই আওয়াজটা তুলে দিন যে একটি ঝড় আসছে। আমি এখনই এই লড়াই নামতে পারতাম, কিন্তু আমি নামবো না, কেননা আমরা সবসময় ল অ্যান্ড অর্ডারকে রেসপেক্ট করি, প্রশাসনকে রেসপেক্ট করি, সরকারকে সম্মান করি। কেন আমরা জানি যারা সরকার পরিচালনা করেন তারা, তাদের হাতে লাড্ডু নেই যে আমাদের হাতে বিতরণ করবেন। একটি সরকার চালানো কঠিন কাজ, এটা আমরা বুঝি, কিন্তু যখন সেই কঠিন কাজটাকে তারা নিজেদের প্রচেষ্টায় আরো কঠিনতর করে দেয়, তখন কিন্তু সেটার জন্য তারা দায়ী হয়। আমি কারো কাছে ব্যক্তিগতভাবে রাজনৈতিক আঘাত না করে আমি আপনাদেরকে বলি, যে যে পার্টি করুন না কেন, কিন্তু যখন মানুষের জন্য আন্দোলন হবে তখন আপনারা প্রত্যেকেই আপনারা এই আন্দোলনমুখী হন। আমরা দেখাবো আমরা পারি। 24 বছরের বামফ্রন্টের দুর্গকে নষ্ট করেছে কিন্তু সংখ্যালঘু মানুষেরা, এটাকে অস্বীকার করতে পারবে না। নন্দীগ্রাম সংগ্রাম, নন্দীগ্রামের ইস্যু কেবলমাত্র সংখ্যালঘু মানুষদের লড়াই হয়েছে, কথা ঠিক না ভুল বলছি? এই সংখ্যালঘু মানুষ কেশপুর, ভাঙড়, আপনি বলেন শাসন, মুজিব মাস্টার, বড় বড় সন্ত্রাসীদের নাকে দড়ি দিয়ে সংখ্যালঘু মানুষেরা কিন্তু রাজ্যের পাল হাওয়া ঘুরিয়েছে। এবং আমরা সেই আওয়াজটা আবার দিয়ে দিলাম, যদি তারা আমাদের কথা ঠিক মতন না শোনে তো আপনারা জেনে নিন আমরা আবার এই মেদিনীপুর থেকেই আবার এই পালকে হাওয়া ঘুরিয়ে দিব। আর এমনি পালে বেশি হাওয়া নেই বর্তমান শাসক দলে, কথা ঠিক না ভুল? পালে হাওয়া আছে, খারাপ নেবেন না। এমন একটা দলকে আমরা সরকারে বসালাম যাদের কাছে অনেক কিছু আশা করেছিলাম, আশা তো পূর্ণ হলো না, মধ্যখান থেকে জেলখানা ভরে যাচ্ছে। কে একটা বলছিল এবার ক্যাবিনেট মনে হয় জেলের মধ্যেই করতে হবে। তো কথা শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা, আমরা চেষ্টা করেছি। আজও বলছি, আমি প্রকাশ্যে বলছি, আমার রাগ ঢাকার কোনো ব্যাপার নয়। আমি কেননা তাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্যাকেট চাওয়ার জন্য যাইনি, অথবা আমার কোনো লজ্জা নেই। আমাদেরকে সময় দিতে হবে, এই সরকারকে আমরা সময় দেব, কিন্তু এই সরকার যদি কাজ করার মানসিকতা রাখে এবং কাজ করে, কথা ঠিক না ভুল বলছি ভাই? আমরা এই সরকারকে সমর্থন করব। আজকে আমরা জানি, এটাও আপনাদেরকে বলি, সারদা কাণ্ড নিয়ে যে ঘটনা হচ্ছে এটা কিন্তু কেবলমাত্র একটি বিজেপির রাজনীতি। আমি আপনাদেরকে বলি, কেননা তৃণমূল আমার ব্যক্তিগত কোনো দুশ্মন নেই, আর বিজেপিকে ক্ষমতা আনার কোনো উদ্দেশ্য আমার নেই, কিন্তু এটা একটা ইস্যু রাজনৈতিক। এরকম হাজার হাজার সারদা গোটা দেশের মধ্যে আছে, হাজার হাজার মানি মার্কেট কোম্পানি দেশের মধ্যে আছে। কে তোমাদেরকে বলেছে মানি মার্কেট কোম্পানিতে টাকা রাখতে? আজকে আপনারা জানেন এটা, যে দেশের ইকোনমিক্যাল ব্যালেন্সকে ব্যালেন্স করে ঠিক করে রাখার জন্য মানি মার্কেটের প্রয়োজন আছে। এই জন্য গভর্নমেন্ট চাইলেও মানি মার্কেট বন্ধ করতে পারে না।
যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কিন্তু এগুলো কেবলমাত্র রাজনৈতিক ইস্যু, তারা এগুলোকে নিয়ে সমালোচনা করে, তারা এগুলো করে। যদি সত্যি মানি মার্কেট দেশের জন্য ক্ষতিকারক হয়, আইন করে বন্ধ করে দেওয়া হোক, করবে না, কারণ সরকার জানে মানি মার্কেটকে বন্ধ করে দিলে দেশের অর্থনীতি বিগড়ে যাবে। তো আমার বলার উদ্দেশ্য, কিন্তু আজকে যা তৃণমূলের উপরে যেটা চলছে, ডেকে 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 ডেকে, এটা একটা পলিটিক্যাল ইস্যু এবং এতে আমাদের সহমর্মিতা আছে, কিন্তু যদি সেই জায়গা তারা ঝোলা তৈরি করে, সংখ্যালঘুর সহানুভূতি আছে, আমি কোনো ধর্মকে আঘাত করে কথা বলতে চাইনি, কিন্তু এটা আমরা জানি এবং বর্তমান শাসক দলও জানে যে সাধারণ সংখ্যাগুরুর একটা অংশ বিজেপির দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু আজও সংখ্যালঘুরা তাদের আস্থা এবং তাদের ভরসা তৃণমূলের উপর রেখেছে। কথা ঠিক না ভুল বলছি ভাই? আমরা ভরসা রাখছি, আমরা তোমাদেরকে সমর্থন করছি, পরিণতিতে তোমরা আমাদেরকে কি দিচ্ছ না, তোমরা আমাদেরকে বলছো কাজ করে দিয়েছি 90%, আমাদের ছেলেদের 4টা চাকরি দিতে গেলে তোমাদের গায়ে লেগে যায়, আর আমরা যদি এটা বলতে যাই আমরা বিরোধিতা করছি। অতএব এটা বিরোধিতা নয়, এটা সমর্থন, এবং এটা আমরা এই আবেদন, এই আশা রেখে আপনাদের কাছে শেষ করে যাচ্ছি।